মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং ফারাক্কার সম্মানীয় বিধায়ক মনিরুল ইসলামের এলাকা উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে ফারাক্কায় এক ঐতিহাসিক ও মানবিক উদ্যোগের সূচনা হলো। আজ ফারাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের গেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো একটি অত্যাধুনিক অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এবং সরকারের বরাদ্দপ্রাপ্ত 3টি 102 জরুরি অ্যাম্বুলেন্স। এই গুরুত্বপূর্ণ পরিষেবার শুভ উদ্বোধন করেন ফারাক্কা বিধানসভার বিধায়ক মাননীয় মনিরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সাধারণ মানুষের দ্রুত ও উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া এবং পথেই উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই অ্যাম্বুলেন্সগুলি বিশেষভাবে সহায়ক হবে। নতুন চালু হওয়া ALS ICU অ্যাম্বুলেন্সে রয়েছে আধুনিক লাইফ সাপোর্ট সিস্টেম, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, যা গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি 102 অ্যাম্বুলেন্স পরিষেবা গর্ভবতী মা, নবজাতক ও সাধারণ জরুরি রোগীদের জন্য দ্রুত ও বিনামূল্যে পরিবহন নিশ্চিত করবে। এই উদ্যোগের মাধ্যমে ফারাক্কার স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী হলো এবং সাধারণ মানুষের জন্য জরুরি চিকিৎসা পরিষেবা আরও দ্রুত, আধুনিক ও সহজলভ্য হয়ে উঠল। উদ্বোধনী অনুষ্ঠানে ফারাক্কার বিভিন্ন বিশিষ্ট সমাজসেবী, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। সামগ্রিকভাবে এই উদ্যোগ ফারাক্কার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এক নতুন দিগন্তের সূচনা করল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। আজকের শুভ দিনে শুভ কাজের উদ্বোধন হতে চলেছে। আমাদের এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন শাহেদ নুরুল হাসান কলেজের বড়বাবু অরুণময় দাস মহাশয়। উপস্থিত আছেন আমাদের ব্লকের BMS সাহেব মশিউর রহমান সাহেব, বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী আমাদের আব্দুল সালাম সাহেব, 1 নম্বর জেডপির সদস্য আঞ্জুমারা খাতুন, আরেকজন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী স্বপ্না খাতুন অবৈদুর ভাই, বিশিষ্ট ব্যবসায়ী এবং শিক্ষানুরাগী কাউসার আলী সাহেব, এখানে পঞ্চায়েত সমিতির প্রতিনিধি আরিফ নায়ার আছে, আরো বিশিষ্ট জনেরা এখানে আছেন আমাদের সকলে। আজকে ৭৭তম রিপাবলিক ডে তথা প্রজাতন্ত্র দিবস। আনন্দের সাথে প্রায় ভারতবর্ষের 150 কোটি ছুঁই মানুষ আমরা বসবাস করছি। এমন একটা সময়কালের মধ্যে দিয়ে চলছে এই উৎসব, এই আনন্দ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আজকের দিনটি আমরা পালিত করছি। এই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা বুঝতে চাইছি এমনই একটা উৎসব, এমনই একটা আনন্দময় সময়, রাষ্ট্রপতি থেকে নিয়ে প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি, একজন ভ্যান চালক, রিক্সা চালক, দিনমজুর এই পতাকা উত্তোলন করার অধিকার রাখে। সেই অধিকার আমাদের সংবিধান দিয়েছে। এটাই আমাদের ভারতবর্ষ, এটাই আমাদের কৃষ্টি কালচার, এটাই আমাদের সৌহার্দ্য। কোথাও যেন আমরা এই কৃষ্টি কালচার, সৌহার্দ্য, সম্প্রীতি, ঐক্য, ভালোবাসা হারিয়ে দিতে চলেছি। কারণ এই সংবিধান আজকে রচিত নয়, লাগু হয়েছিল, ইস্টাবলিশড হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি, যখন আমাদের দেশ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতার স্বাদ পেলাম। 5টা বছর সিলেক্টেড প্রধানমন্ত্রী হয়েছিল। তখন মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেনি। 1952 সালে আমাদের ভোট প্রক্রিয়া চালু হয়।
সিস্টেমে নিয়ে আসতে গিয়ে আমাদের এত বড় বিশাল দেশ কার কি দায়িত্ব থাকবে, পুলিশ প্রশাসনের কি কাজ, একজন আমলার কি কাজ, ভারতবর্ষের জনসাধারণের কি কাজ, সেই সংবিধানে বিশ্বের বৃহত্তম হাতে লেখা এই সংবিধান, সবচেয়ে বড় বড় সংবিধান হাতে লেখা ভারতবর্ষে। সংবিধান কোন ধর্মের গ্রন্থের থেকে কম নয়। আমরা বিভিন্ন ধর্মে বিশ্বাস রাখি। ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ, অনেকটার মধ্যে একটা। আমরা যতই ভাষায় কথা বলি না কেন, যতই ধর্ম করি না কেন, আমাদের ভারতবর্ষের নিয়ম কানুন আইন প্রত্যেকের জন্য সমান। যেমন আপনি ধরুন যে একটা ভারতবর্ষের নির্বাচন কমিশনার আছে, জাতীয় নির্বাচন কমিশনার, তাতে পশ্চিমবাংলার যদি কথা বলি তাহলে মোটামুটি 12 কোটি মানুষকে লাইনে লাগিয়ে দিচ্ছে। ওনার একটা কথাই, ওনার একটা সিদ্ধান্তে, ওনাকে সম্মান জানিয়েই বলছি। সংবিধান এতটাই ক্ষমতাশালী বা নিখুঁত বলা চলে আর কি, এই নির্বাচন কমিশনার 12 কোটি মানুষকে লাইনে লাগাতে পারে, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যখন উনি ভোটটা দিতে যাবেন, নির্বাচন কমিশনার বলে 10টা ভোট দেওয়ার ক্ষমতা সংবিধান দেয়নি। একজন খেটে খাওয়া মানুষ, একজন দিনমজুর যদি অ্যান্টি সোশ্যাল হয় তবুও কিন্তু একটি ভোট দেবে। রাষ্ট্রপতি বলুন, প্রধানমন্ত্রী বলুন, সুপ্রিম কোর্টের বিচারপতি বলুন, এই হচ্ছে আমার সংবিধান। কিন্তু সংবিধানকে লঙ্ঘিত করছে, সংবিধানের কণ্ঠস্বরকে রোধ করার চেষ্টা চলছে। তাই আমাদের যে লড়াই, ন্যায্য লড়াই, আমি বারবার বলি, আমরা বাসে ট্রেনে যাতায়াত করি, টিকিট না কেটে ট্রেনে উঠলে তাকে বলবে অবৈধ, আর যে টিকিট কেটে ট্রেনে উঠবে সেটা বৈধ। তো ট্রেনের মধ্যে কয়েক রকমের সিস্টেম আছে, ফার্স্ট ক্লাস আছে, 3 টায়ার আছে, স্লিপার আছে, জেনারেল আছে। তার মধ্যে দেখবেন টিটি আছে। টিটির কাজ কি? টিকিট চেক করা, তোমার কাছে টিকিট আছে কি। টিকিট থাকলে আর কিছু বলবে না। এবার দেখা গেল ফার্স্ট ক্লাস বা জেনারেল যেটা টিকিট হয়, জেনারেলের টিকিট কেটে যদি ফার্স্ট ক্লাসে থাকে তাহলে টিটি কিন্তু বলবে কি না ভাই তোমার এই টিকিটটা ফার্স্ট ক্লাসের নয়, জেনারেল বগিতে তোমাকে যেতে হবে। কিন্তু আমি ফার্স্ট ক্লাস টিকিট কেটে যদি আমি জেনারেলে যাই তখন টিটি বলবে না কি আপনি ফার্স্ট ক্লাস যান, যান ঠিক আছে, বিড়ি করবেন না, আপনার জায়গাতে যান। টিকিটটা অবৈধ ঘোষণা করতে পারে না। আমাদের যে এত লড়াই সংগ্রাম চলছে, কার জন্য চলছে? ব্যক্তিগত কারোর সঙ্গে তো আমাদের শত্রুতা নেই, কারোর সঙ্গে জমি জায়গালে বিবাদ নাই। তা আমার কথা হলো, যদি মানুষের চেক করার আপনার রাইট আছে, কি তুমি ভারতীয় কি না, তুমি কাগজপত্র দেখাও। তা আমরা যেটার দৌলতে প্রধানমন্ত্রী তৈরি করছি, স্বরাষ্ট্রমন্ত্রী তৈরি করছি, এমএলএ এমপি তৈরি করছি, মুখ্যমন্ত্রী তৈরি করছি, প্রধান তৈরি করছি, পৌরসভার চেয়ারম্যান তৈরি করছি, ভোটার আইডি কার্ড বা এপিক কার্ড। তা আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখার, কাগজপত্র দেখার পরেও বলছে তোমাকে অমুক হতে। এই জায়গাটাতে আমাদের লড়াই, কারণ উনার এখতিয়ার আছে, উনার দেখার রাইট আছে। তুমি ভারতীয় কিনা, তুমি কাগজপত্র দেখো, আমরা দেখাতে প্রস্তুত। কিন্তু এমন কি কাজ করছো কি যে মানুষ আন্দোলনের পথে যাচ্ছে? অবশ্যই আমরা চাইবো ভারতবর্ষের মধ্যে অবৈধভাবে যদি কেউ বসবাস করে, নিশ্চয় ওকে দেশের বাইরে তাড়াতে হবে, সরকারের অনুমতি নিয়ে দেশে থাকতে হবে। আমরাও চাই না কি বাইরে থেকে চলে আসবে আর ওই এই দেশে এসে হাঙ্গামা করবে, দুষ্কর্ম করবে, এটা আমরাও চাই।
তো যাই হোক এই হসপিটাল আমার উদ্যোগে হয়েছে, ঠিক আছে। ও তারিফ সাহেব, আমার উদ্যোগে হয়েছে, ঠিক আছে, কিন্তু এই সম্পদটা হচ্ছে সকলে, আপনাকে ডাক্তার বাবুদের, নার্সদের